Welcome back everyone. আজকে আমাদের topic of discussion phase shift and Hartley's oscillator, course title Fundamentals of Electronics. Intended learning objectives. After completion of the lecture video, a student will be able to define oscillators, recapitulate Barkhausen criteria for sustained oscillations, explain operation of a phase shift oscillator, explain operation of Hartley's oscillator. What is an oscillator? An electronic circuit used to generate the output signal with constant amplitude and constant frequency is called an oscillator. The primary function of an oscillator is to convert DC power into a periodic signal or AC signal at very high frequencies. An oscillator does not require any external input signal to produce repetitive waveforms of desired frequency or magnitude at the output. একটা অ্যাম্পলিফায়ারের কি কাজ? অ্যাম্পলিফায়ার মানে যেরকম ধরো একটা বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সেখানে কি হচ্ছে, আমরা একটা ডিসি পাওয়ার ইনপুট দিই ফর বায়াসিং, তারপরে সেখানে একটা এসি সিগন্যাল দিই, সেই এসি সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে অ্যাম্পলিফায়ার আউটপুটে একটা সিগন্যাল দেয়। কিন্তু একটা অ্যাম্পলিফায়ারের সাথে একটা অসিলেটরের মেন ডিফারেন্স হচ্ছে, অসিলেটরের ক্ষেত্রে আলাদা করে কোনো এসি ইনপুট লাগে না। এখানে যে ডিসি পাওয়ার ইনপুট, যেটাকে আমরা বায়াসিং এর জন্য ইউজ করি, সেখান থেকেই ও নয়েজ পিক আপ করে একটা ফিক্সড ম্যাগনিটিউড আর ফ্রিকোয়েন্সির আউটপুট এসি সিগন্যাল দেয়। তো অসিলেটরের ক্ষেত্রে আমরা কোনো আলাদা এসি ইনপুট দিই না, ডিসি ইনপুট পাওয়ার যেটা বায়াসিং এর জন্য ইউজ করছি, সেখান থেকেই ও নয়েজ পিক আপ করে আউটপুটে একটা রিপিটেটিভ অসিলেটিং সিগন্যাল দিচ্ছে। তো এটা হচ্ছে মেন ডিফারেন্স বিটুইন অ্যান অ্যাম্পলিফায়ার অ্যান্ড অ্যান অসিলেটর। কিন্তু এটা মাথায় রাখতে হবে, একটা অ্যাম্পলিফায়ার থেকেই আমি যখন পজিটিভ ফিডব্যাক দিচ্ছি এবং সেখান থেকে বার্কহাউসেন ক্রাইটেরিয়াটা ফুলফিল হচ্ছে, তবেই কিন্তু অসিলেটর তৈরি হচ্ছে। তো সার্কিট কম্পোনেন্ট কিন্তু অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রেও হচ্ছে একটা বিজেটি, অসিলেটরের ক্ষেত্রেও একটা বিজেটি, মানে বেসিক যে কম্পোনেন্ট, তার সঙ্গে সঙ্গে ফিডব্যাক কম্পোনেন্ট তো লাগবেই অসিলেটরের ক্ষেত্রে, না হলে ফিডব্যাক না হলে, পজিটিভ ফিডব্যাক না হলে আমরা অসিলেশনের জন্য যে কন্ডিশন বা ক্রাইটেরিয়া, সেটা কিন্তু ফুলফিল করতে পারবো না। Barkhausen criteria of oscillations. There are two conditions which must be satisfied in a positive feedback amplifier for sustained oscillations. These are called Barkhausen criteria. Already feedback amplifiers এ আমরা পড়েছি, একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে যখন পজিটিভ ফিডব্যাক দেওয়া হচ্ছে, সেখান থেকে দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই আমরা উইদাউট এনি ইনপুট আউটপুটে একটা সাস্টেন্ড অসিলেটিং সিগন্যাল পাবো। তো আমরা আরেকবার রিক্যাপিচুলেট করে নিচ্ছি, এটা একটা অ্যাম্পলিফায়ার, সেখানে একটা ফিডব্যাক উইথ গেইন ফ্যাক্টর বিটা আমরা ইন্ট্রোডিউস করেছি এবং সেই ফিডব্যাকটা একটা পজিটিভ ফিডব্যাক, যেই ফিডব্যাক সিগন্যালটা র সোর্স সিগন্যালের সাথে মিশে VI বা ইনপুট সিগন্যাল টু দ্য অ্যাম্পলিফায়ারটাকে তৈরি করছে এবং সেখান থেকে আমরা একটা আউটপুট সিগন্যাল পাচ্ছি। The feedback loop gain must be unity. এখানে প্রোডাক্ট A ইন্টু বিটাটাকে আমরা ফিডব্যাক লুপ গেন বলছি, যেটা কিনা A মানে হচ্ছে ওপেন লুপ অ্যাম্পলিফায়ার গেন এবং বিটা মানে হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক গেন। এই দুটো প্রোডাক্টের ম্যাগনিটিউড 1 হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া স্টেটেড বাই বার্কহাউসেন। Next হচ্ছে the output signal must have 360 degrees phase shift with the input signal. তো এখানে যে আউটপুট সিগন্যাল রয়েছে V0, সেটার ফেজ শিফট এই ইনপুট সিগন্যালের থেকে 180 ডিগ্রি হলে হবে না, মানে 360 ডিগ্রি বা তার মাল্টিপল হতে হবে। তো আমরা কি করি, এই যে আমরা পড়বো আজকে দুটো অসিলেটর, একটা হচ্ছে ফেজ শিফট অসিলেটর আর একটা হচ্ছে হার্টলি অসিলেটরে, সেখানে কিভাবে এই 360 ডিগ্রি ফিডব্যাক মানে 360 ডিগ্রি ফেজ শিফট ইন দ্য ফিডব্যাক সিগন্যাল কি করে অ্যাচিভ করা হচ্ছে, সেটাই আমরা দেখব।
Out of these 360 degrees, 180 degrees phase shift is provided by the common emitter amplifier and the remaining 180 degrees phase shift is provided by the feedback network. তো আমরা দেখেছিলাম যে অ্যাম্প্লিফায়ার আমরা সাধারণত কমন এমিটার কনফিগারেশন ইউজ করি, যেটা বাই ডিফল্ট ইনপুটকে 180 ডিগ্রি ফেজ শিফট করিয়ে দেয়। তো বাদবাকি 360 এর মধ্যে থেকে বাদবাকি 180 ডিগ্রি ফেজ শিফটটা একটা স্পেশাল ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে দেওয়া হয় এবং সেই ফিডব্যাক নেটওয়ার্কটার হিসেবেই কিন্তু আমরা বিভিন্ন কনফিগারেশন অফ ফিডব্যাক নেটওয়ার্কস পাই। আমরা এখন দেখলাম যে একটা অসিলেটর সার্কিটে বার্কহাউসেন সেকেন্ড ক্রাইটেরিয়া অনুযায়ী আউটপুট সিগন্যাল আর ইনপুট সিগন্যালের মধ্যে 360 ডিগ্রিজ ফেজ শিফট হতে হবে। এবার যেহেতু অ্যাম্প্লিফায়ারটা আমরা কমন এমিটার কনফিগারেশনে ইউজ করছি, সেখানে বাই ডিফল্ট একটা ফেজ শিফট 180 ডিগ্রিজ আমরা পেয়ে যাচ্ছি। রিমেনিং 180 ডিগ্রিজ ফেজ শিফটটা আমরা বিভিন্ন টাইপ অফ অসিলেটরে বিভিন্ন সার্কিটের মাধ্যমে অ্যাচিভ করি। সেরকমই ফেজ শিফট অসিলেটরের ক্ষেত্রে এই 180 ডিগ্রি ফেজ শিফটটা আমরা একটা আরসি স্টেজের নেটওয়ার্কের সাহায্যে দিই। The RC circuit has an effective impedance as follows. সেই effective impedance of the RC circuit কে আমরা যদি ZC দিয়ে ডিনোট করি, সেটার ভ্যালু হয় √RS স্কয়ার প্লাস XC স্কয়ার, যেখানে XC হচ্ছে ক্যাপাসিটিভ ইম্পিডেন্স যার ম্যাগনিটিউড হচ্ছে 1/2πfc। তো এইভাবে আমরা একটা RC সিরিজ সার্কিটের এফেক্টিভ AC ইম্পিডেন্স পাই। এবং এখানে যদি ইনপুটে এই আরসি সার্কিটের ইনপুটে যদি আমি একটা সিগন্যাল দিই, আউটপুটে মানে অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স আমরা যে এসি সিগন্যালটা পাবো তাদের দুটোর ফেজের মধ্যে একটা ফেজ শিফট থাকে। The phase shift between the input and the output signal in an RC stage is given by tan inverse XC by R, মানে ক্যাপাসিটিভ ইম্পিডেন্স বাই রেজিস্ট্যান্স ভ্যালু, সেই রেশিওটার tan ইনভার্স নিলে আমি কতটা ফেজ শিফট বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট সিগন্যাল পাবো সেটাকে ডিটারমাইন করতে পারবো। এবার কি করা হচ্ছে, the values of R and C can be adjusted so that the phase shift between each RC stage is 60 degrees. তো আমরা এই সার্কিটে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের ভ্যালু এমনভাবে সিলেক্ট করতে পারি যে যখন এই ইকুয়েশনে সেটা বসাবো তখন আমরা tan ইনভার্স XC বাই R করে সেই ফেজ শিফটটা 60 ডিগ্রি পাবো। তাহলে এরকম তিনটে স্টেজ যদি আমরা ইউজ করি এফেক্টিভলি, তাহলে আমরা 60 প্লাস 60 প্লাস 60 মানে টোটাল 180 ডিগ্রি ফেজ শিফট পাবো। তার মানে এখানে ইনপুট সিগন্যাল যেটা আমি আরসি স্টেজের শুরুতে দেব, প্রত্যেকটা স্টেজের শেষে যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালটা এরকম 60 করে শিফট হয়ে যাবে। তাহলে এরকম তিনটে যখন 360 ডিগ্রি শিফট হবে, আমরা দেখব অরিজিনাল সিগন্যালের সাথে সেম ফেজে আমরা সিগন্যালটাকে পেয়ে যাব। এবং সেইভাবেই কিন্তু সেম ফেজে পাবো না, আমরা টোটাল 60 প্লাস 60 প্লাস 60 মানে 180 ডিগ্রি ফেজ শিফট পাবো। এবং যেহেতু অলরেডি কমন এমিটার অ্যাম্প্লিফায়ার থেকে আমি 180 ডিগ্রি ফেজ শিফট পেয়েছিলাম, তো নেট যে ফেজ শিফট বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট সিগন্যাল ইন দ্যাট অসিলেটর উইল বি 360 ডিগ্রি। এবং এই মাল্টিপল আরসি স্টেজকে কাজে লাগিয়েই কিন্তু ফেজ শিফট অসিলেটরকে তৈরি করা হয়। ফেজ শিফট অসিলেটরের সার্কিটে এলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা কমন এমিটার কনফিগারেশন নিয়েছি। সেই কমন এমিটার কনফিগারেশনের যে আউটপুটটা যেটা কালেক্টরে তৈরি হয়, সেই আউটপুটটাকেই দেখো ফিডব্যাক করে আমরা বেসে কানেক্ট করেছি উইথ দ্য হেল্প অফ আ ফিডব্যাক নেটওয়ার্ক। এবং যেটা বললাম এখানে ফিডব্যাক নেটওয়ার্কটা হচ্ছে এই আরসি স্টেজ। এবং যেহেতু ইচ স্টেজ হ্যাজ 60 ডিগ্রি ফেজ শিফট, তিনটে ফেজ শিফট আমরা এইভাবে 60 60 60 করে 180 ডিগ্রি ফেজ শিফট দিলাম। এবং যেহেতু এটা কমন এমিটার অ্যাম্প্লিফায়ার, অলরেডি আউটপুটে ইনিশিয়ালি 180 ডিগ্রি ফেজ শিফট ছিল। তো আমরা আউটপুটে কালেক্টরে যে সিগন্যালটা কানেক্ট করব সেটা একটা অসিলেটিং সিগন্যাল হবে। The basic RC oscillator is also known as phase shift oscillator. It produces a sine wave output signal using regenerative or positive feedback obtained from the resistor-capacitor combination.
If all the resistors and capacitors in the phase shift network are equal in value, then the frequency of oscillations produced by the phase shift oscillator is given as Ft equals to 1 by 2 pi RC into root over 2 into n, where n is the number of RC stages. তো আমরা দেখছি এই ধরনের একটা সার্কিটের যদি আউটপুটে আমরা একটা সাইন ওয়েভ পাই অসিলেটিং, তার ফ্রিকোয়েন্সি কত হবে সেই ফ্রিকোয়েন্সিটা দেয়া হচ্ছে 1 বাই 2 পাই আরসি ইন্টু রুট ওভার 2n। আরসি হচ্ছে যদি প্রত্যেকটা স্টেজেরই আর আর সি ভ্যালুটা সেম হয় তাহলে সেই রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স ভ্যালুটা আমি লিখবো, এবং n হচ্ছে কতগুলো স্টেজ আমরা ইউজ করছি। এখানে যেহেতু পার স্টেজের ফেজ শিফট হচ্ছে 60 ডিগ্রি, এখানে আমরা তিনটে স্টেজ ইউজ করছি, তার মানে পার্টিকুলার এই সার্কিটের জন্য n এর ভ্যালু হবে 3। তো এইভাবে আমরা আরসি ফেজ শিফট অসিলেটরের সাহায্যে একটা সাইন ওয়েভ বা একটা অসিলেটিং ওয়েভ তৈরি করতে পারবো, যেখানে আমার ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমি সার্কিট কম্পোনেন্টস, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, নাম্বার অফ স্টেজেস সেটাকে ডিজাইন করতে পারবো। নেক্সট আমরা পড়বো হার্টলিস অসিলেটর, কিন্তু তার জন্য আমাদের একটুখানি বেসিক্স জানতে হবে অফ এলসি ট্যাঙ্ক সার্কিট। এলসি ট্যাঙ্ক সার্কিটটা কি? এখানে আমরা একটা ক্যাপাসিটর আর একটা ইন্ডাক্টর নিয়েছি এবং ইন্ডাক্টরটাকে দুটো ভাগে ভাগ করে মাঝ পয়েন্টটা আমরা ট্যাপ করে বার করে গ্রাউন্ড করে দিয়েছি। তো এই ধরনের সার্কিটের কি হয় আমরা দেখব, এটাকে আমরা এলসি ট্যাঙ্ক সার্কিট বলি। কেন ট্যাঙ্ক বলি সেটা পরে বলছি। If we have charged the capacitor, it will start discharging through the inductors. তাহলে ক্যাপাসিটরকে কোনো একটা মোমেন্টে যদি আমি চার্জ করে রাখি পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুতে, সেটা কি করবে ধীরে ধীরে ইন্ডাক্টরের থ্রু দিয়ে ডিসচার্জ করবে। The electrostatic energy stored in the capacitors is thus stored as electromagnetic energy of the inductor. ক্যাপাসিট্যান্সের যে এনার্জি সেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বলছি। সে যখন ডিসচার্জ করছে থ্রু দ্য ইন্ডাক্টর, ইন্ডাক্টরের মাধ্যমে যে এনার্জিটা স্টোর হচ্ছে সেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বলছি। As the inductor does not allow a sudden change in the current, so after the capacitor is discharged, it will now start charging the capacitor with opposite polarity. তো কি হচ্ছে, আগে যে কারেন্ট ডিরেকশনটা থ্রু দিয়ে ইন্ডাক্টরটা চার্জড হচ্ছিল, হঠাৎ করে ক্যাপাসিটরের যখন পুরো ডিসচার্জ কমপ্লিট হয়ে যাবে, এই ইন্ডাক্টর কিন্তু তার থ্রু দিয়ে কারেন্টকে চেঞ্জ করতে দেবে না, এবং সেই জন্য কারেন্টটা কন্টিনিউ করতে থাকবে ফ্লো করতে, এবং তখন ইন্ডাক্টর তার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা রিলিজ করে ক্যাপাসিটরের মাধ্যমে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিকে স্টোর করাবে। তো দেখো আমরা কারেন্টটা কন্টিনিউ করলাম, এবং তাতে কি হলো, এখন ক্যাপাসিটর যখন উল্টো দিকে আবার চার্জড হলো আফটার ফার্স্ট সাইকেল অফ ডিসচার্জ, তখন তার পোলারিটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। So, at the end of one complete discharging and charging cycle, the polarity of voltage across the capacitor is opposite, that is 180 degree phase shift occurs. এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এইভাবে আমরা যদি একটা এলসি সার্কিটকে ইউজ করি, আমরা কিন্তু ওই ফিডব্যাক নেটওয়ার্কের যে এক্সেস 180 ডিগ্রি ফেজ শিফট যেটা আমার দরকার ফর সাস্টেইনড অসিলেশনস, আমরা কিন্তু তাহলে এটাকে ফিডব্যাক নেটওয়ার্ক হিসেবে ইউজ করতে পারি, এবং সেটাই আমরা হার্টলি অসিলেটরে করি। এবং এটাকে ট্যাঙ্ক সার্কিট বলা হচ্ছে, যেরকম ভাবে আমরা ট্যাঙ্কের মধ্যে মেকানিক্যালি তোমরা ইঞ্জিনিয়ার্স জানো, তো আমরা ট্যাঙ্কে জল স্টোর করে রাখি এবং ট্যাঙ্ক থেকে আমরা জলটা বার করে নিই, এবং আবার পাম্পের সাহায্যে ট্যাঙ্কে জল তোলা হয় এবং সেখান থেকে জলটা স্টোরড হয়, এবং সেখান থেকে আবার জলটা আমরা ধীরে ধীরে ইউজ করতে পারি। তো এই সার্কিটে, এলসি সার্কিটে, যেহেতু জলের ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানে এনার্জি, একবার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, একবার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, একবার ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ওদিকে ইন্ডাক্টর ডিসচার্জ হচ্ছে, একবার ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে, ইন্ডাক্টর চার্জ হচ্ছে, এই সাইকেলটা কন্টিনিউ করতে করতে এই সার্কিটের মধ্যে এনার্জিটা স্টোরড হচ্ছে, এবং এই প্রসেসের মাধ্যমে যেহেতু অ্যাট দ্য এন্ড অফ ওয়ান কমপ্লিট চার্জিং ডিসচার্জিং সাইকেল ক্যাপাসিটরের অ্যাক্রসে পোলারিটি অফ ভোল্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে,
এইভাবে আমরা সিগন্যালটাকে এক্সট্রা 180 ডিগ্রি ফেজ শিফটটা অ্যাড করতে পারছি ইনপুটে যদি এই ট্যাঙ্ক সার্কিটের আমি কোনো সিগন্যাল দিই তাহলে, এবং এটাকেই আমরা ইউজ করে হার্টলি অসিলেটরে ইউজ করছি। হার্টলিজ অসিলেটরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যে কনফিগারেশনটা ইউজ করেছি এটা হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন, কমন এমিটার, এবং কালেক্টর থেকে আমরা ফিডব্যাক দিয়েছি আবার বেসে, এবং এখানে যে ফিডব্যাক নেটওয়ার্কটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে সেই এলসি ট্যাঙ্ক সার্কিট, যেটা আমরা এর আগের স্লাইডে দেখলাম। In a Hartley's oscillator, the tuned LC circuit is connected between the collector and the base of the transistor amplifier. তো এখানে কালেক্টর আর বেসের মাঝে আমরা সেই LC ট্যাঙ্ক সার্কিটটাকে ইউজ করেছি as a feedback network. The emitter and the tapping point of the tuned LC circuit is connected to a common ground point. দেখো এখানে এমিটারটাও গ্রাউন্ড করা হয়েছে এবং ট্যাপিং পয়েন্ট অফ দ্য LC tuned circuit সেটাকেও গ্রাউন্ড করা হয়েছে। The frequency of the output signal of the Hartley's oscillator is given by f equals to 1 by 2 pi root over L total into C, যেখানে L total is L1 plus L2। তাহলে এই সার্কিটের L1 আর L2 আর C এর ভ্যালু এগুলো চেঞ্জ করে আমরা আউটপুট ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটিং সিগন্যালটাকে ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সিতে সেট করতে পারি। তো এইভাবে আমরা এই স্লাইডে এই ক্লাসে কিভাবে অসিলেটর অপারেট করে এবং টু টাইপস অফ অসিলেটর, ফেজ শিফট অসিলেটর এন্ড হার্টলিজ অসিলেটর স্টাডি করলাম।